নমস্কার। আমার কাছে দূরে দেশে বিদেশে ছড়িয়ে থাকা সকল শ্রোতা বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই অডিও স্টোরি উইথ মৌমিতা ইউটিউব চ্যানেলে। আজ এই চ্যানেলে আপনাদের পড়ে শোনাব বিখ্যাত সাহিত্যিক শ্রী দেবল দেব বর্মার লেখা একটি মন ছোঁয়া ছোট গল্প। গল্পের নাম প্রথম স্বামী। শুনতে থাকুন আজকের গল্প প্রথম স্বামী। 22 বছর আগে বিয়েটা ভেঙে গিয়েছিল চন্দ্রপ্রভার। তার বয়সও তখন 22। এখন চন্দ্রপ্রভা সরকার, তখন অবশ্য সরকার নয়, বাবার পদবিটাই ব্যবহার করত। মেয়েরা যা করে। তারপর যার সঙ্গে মালা বদল হলো, শুধু সেই লোকটাকে নয়, তার পদবিটাও গ্রহণ করল চন্দ্রপ্রভা। ছিল দত্ত, হয়ে গেল সান্যাল। হ্যাঁ, চন্দ্রপ্রভার প্রথম স্বামীর পদবি ছিল সান্যাল। বুঝতেই পারছেন, ঠিক উজি কুষ্টি মিলিয়ে বিয়ে হয়নি। চন্দ্রপ্রভা বিয়ে করেছিল তার গানের মাস্টার বাসব সান্যালকে। ছেলেবেলা থেকে সঙ্গীতে অনুরাগ, তাই গানের তালিম নিতে শুরু করেছিল চন্দ্রপ্রভা। ভালো গলা, মিষ্টি রিনরিনে কণ্ঠ। পাড়া ছোটখাটো অনুষ্ঠানে, এমনকি কলেজের সোশ্যালে চন্দ্রপ্রভার ডাক আসত। তারপর দুজন একজন শিক্ষক বদল করে শেষে বাসব সান্যালের ছাত্রী। তবে বাসব সান্যাল গান শেখাতে তার বাড়িতে কোনোদিন আসেননি। চন্দ্রপ্রভাকেই যেতে হতো বাসব সান্যালের কাছে। বলা বাহুল্য, মা কনকপ্রভার এতে সায় ছিল না। কিন্তু চন্দ্রপ্রভার বাবা হিরণ দত্ত ছিলেন একটু অন্য প্রকৃতির লোক। নিজেও এক সময় গান বাজনার একটু আধটু চর্চা করেছেন, তাই মেয়ের গান শেখার আগ্রহে জল ঢেলে দিতে চাননি। কনকপ্রভার যুক্তি ছিল ভিন্ন। মেয়ে গান শিখলে তার আপত্তি নেই, কিন্তু তাই বলে একটা সমর্থ মেয়েকে ছেলে ছোকরার কাছে গান শিখতে পাঠানোটা কেমনতর কাজ। ছেলেবেলা থেকেই অবশ্য গানের মাস্টার ছিল চন্দ্রপ্রভার, কিন্তু তারা বয়স্ক আর বাড়িতে এসে গান শেখাতেন। সেটা একরকম মন্দ ছিল না। ধীরে ধীরে উন্নতিও হচ্ছিল চন্দ্রপ্রভার। তার রিনরিনে কণ্ঠের গান রীতিমতো প্রশংসা আদায় করে নিয়েছে শ্রোতাদের। সেজন্য আরও ভালো মাস্টারের খোঁজ শুরু হলো, যার গায়কী গানের ঢং তাড়াতাড়ি শ্রোতাকে আকৃষ্ট করে, যার কাছে নাড়া বাঁধলে চন্দ্রপ্রভা তরতর করে আরও উপরে উঠতে পারবে। দু একজন মাস্টার বদলের পর শেষ পর্যন্ত এই বাসব সান্যাল। তবে গানের এই মাস্টারটির খোঁজ কেউ এনে দেয়নি। চন্দ্রপ্রভা নিজেই তাকে একদিন আবিষ্কার করলো কলেজের এক ফাংশনে। অনুষ্ঠানে কলেজের 2-3 জন ছাত্রীর অংশগ্রহণের পর বাসব সান্যাল এসে হারমোনিয়াম ধরল। বাইরের আমন্ত্রিত আর্টিস্ট, কিছু দক্ষিণাও দিতে হয়েছে। তখন নাম ডাকও বেশ তার। রেডিওতে ফি মাসে প্রোগ্রাম। শীতের সময় কলকাতার পাড়ায় পাড়ায় নানা ধরনের অনুষ্ঠান আর ফাংশন জমিয়ে তুলতে গান তো অপরিহার্য। এই ধরনের আসরে বাসব সান্যালের ডাক তো আছে। প্রায় 8 ডজন গান গেয়ে আসরটাকে মাতিয়ে দিয়ে হারমোনিয়াম ছাড়ল বাসব। তাকে বিদায় জানিয়ে গাড়িতে তুলে দেওয়ার জন্য কর্মকর্তারা তখন ব্যস্ত। কিন্তু মঞ্চ থেকে নেমে বাসব হঠাৎ খোঁজ করলো একজনের। জনৈক কর্মকর্তা শুধল, আপনি কার কথা বলছেন? ওই যে মেয়েটি গান করলো দুজনের পরে। বাসব মাথা চুলকে বলল, কি নাম যেন ওর? কলেজের এক ছোকরা এগিয়ে এসে বলল, আপনি বোধহয় চন্দ্রপ্রভার কথা জিজ্ঞেস করছেন না? হ্যাঁ হ্যাঁ, চন্দ্রপ্রভা। বাসবের নামটা এবার মনে পড়ল। শুধল, আপনাদের কলেজের ছাত্রী তাই না? হ্যাঁ, সেকেন্ড ইয়ার আর্টস। 2-3 জন কর্মকর্তা সমস্বরে জবাব দিল। বাসব বলল, চমৎকার গলা ওর, হ্যাঁ দেখবেন একদিন নিশ্চয়ই ওর নাম হবে। কে একজন উৎসাহী পিছন থেকে বলে উঠল, ওকে ডাকবো একবার? ডাকবেন? দ্বিধাগ্রস্ত বাসব জানালো, হ্যাঁ তা বেশ তো, ডাকুন।
বাসব সান্যাল কলেজের এক ছাত্রীর গানের প্রশংসা করেছে। কথাটা মুহূর্তে ছড়িয়ে গেল। চন্দ্রপ্রভার কানেও গেল কথাটা। বাসব সান্যাল তাকে ডেকেছে। শ্লথ চরণে সে এগিয়ে গেল বাসবের কাছে। বলল, আমায় ডেকে পাঠিয়েছেন? হ্যাঁ। বাসব একটা ঢোক গিলে জানালো, মানে শুধু একটা কথা বলবো, তাই। কি কথা? চন্দ্রপ্রভা চোখ তুলে তাকালো। বাসব বলল, চমৎকার গানের গলা আপনার, পরিবেশনের ঢংটিও সুন্দর। কতদিন গান শিখছেন? সে তো অনেক দিন। চন্দ্রপ্রভা ঈষৎ হাসল, বলল, ছেলেবেলা থেকেই। না না, আমি ঠিক তা বলছি না। বাসব তার বক্তব্যকে সরল করতে প্রয়াসী হলো, বলল, না, আমি ঠিক তা বলছি না। আমি জিজ্ঞেস করছিলাম, আপনি নিশ্চয়ই কোনো নামী শিক্ষকের কাছে গান শেখেন? না, সেরকম কাউকে পাচ্ছি কোথায়? চন্দ্রপ্রভা ভুরু তুলে কথা কইল। পর মুহূর্তে ফস করে তার মুখ থেকে বেরিয়ে গেল, আপনি গান শেখাবেন আমাকে? আপনাকে? মাসুফ সান্যাল তার মুখের দিকে তাকালো, তারপর কোনো জবাব না দিয়ে গাড়ির দিকে পা বাড়ালো। শুধু একবার মুখ ফিরিয়ে পকেট থেকে একটা কার্ড বের করে তার হাতে দিয়ে বলল, এইখানে ফোন করবেন, কথা হবে। চন্দ্রপ্রভা বন্ধুদের কাছে ফিরে যেতেই একজন রসিকতা করল, কি রে, মাসুফ সান্যাল তোকে ডেকেছিল কেন? শুধু তোর গানের প্রশংসা শোনাতে, নাকি একবার তোকে ভালো করে দেখবে বলে? আর একজন মন্তব্য করল, আরে আরে, সেই জন্যেই তো পার্সোনাল কার্ডটা ওর হাতে গুঁজে দিয়ে গেছে। চন্দ্রপ্রভা টেলিফোন করলে ওকে বাড়িতে যেতে বলবে। যা, ফাজিল কোথাকার। চন্দ্রপ্রভা বন্ধুকে এক ধমক দিল, বলল, যা, অত বড় গাইয়ে ওর বয়ে গেছে আমাকে বাড়িতে যেতে বলতে। তবু মাসব সান্যালের কার্ডটা তার ব্যাগে 2 দিন পড়ে রইল। মাঝে মাঝে কার্ডটা সে বের করে দেখেছে। শেষ পর্যন্ত 3য় দিনে আর ধৈর্য রইল না। আর ভদ্রলোক যখন তাকে টেলিফোন করতে বলেইছেন, তাই 3য় দিন সন্ধ্যার পর চন্দ্রপ্রভা তাকে ডায়াল করল। অপর প্রান্ত থেকে সে সাড়া দিল। চন্দ্রপ্রভা বলল, বাসব সান্যালকে একটু ডেকে দেবেন? আমি বাসব সান্যাল কথা বলছি। আমার নাম চন্দ্রপ্রভা। কয়েকদিন আগে আমাদের কলেজে আপনি ফাংশানে গান করে এসেছেন। তখন আমাকে ডেকে আপনার কার্ড দিয়েছিলেন। আপনার কি মনে পড়ছে? পড়ছে বই কি। ফাংশনে আপনি গান করলেন, তোমার হলো শুরু, আমার হলো সারা। ইস, গানটিও দেখছি আপনার মনে আছে। এখন বুঝতেই পারছেন তো, গলা শুনেই আপনাকে চিনতে পেরেছি। বাসব সান্যালের কথা মতো চন্দ্রপ্রভা পরদিন বিকেলে তার সঙ্গে দেখা করল। দোতলায় একটা ফ্ল্যাট বাসবের, ছোট্ট ফ্ল্যাট, 2খানা মোটে ঘর, তবে বেশ বড় সাইজের। একটা বোধহয় ওর বেডরুম, আর একটাতে গানের ক্লাস। ঘর জুড়ে তবলা, হারমোনিয়াম, তানপুরা, সেতার, অ্যাকর্ডিয়ান, আরও নানা রকম বাদ্যযন্ত্র। চন্দ্রপ্রভা মাথা ঘুরিয়ে ঘরটাকে দেখছিল। মাসব বলল, বুঝতেই পারছেন বোধহয়, এই ঘরে বসেই আমার সঙ্গীত চর্চা। হ্যাঁ, আর এটাই বোধহয় আপনার গানের ক্লাসরুম, তাই না? চন্দ্রপ্রভা ফিক করে হাসল। মাসব বলল, হুম, ঠিক ধরেছেন। এই ঘরেই সকাল সন্ধে দুবেলাই ক্লাস চলে। আর একটু অপেক্ষা করুন, দেখবেন 6টা বাজলেই আমার ছাত্রছাত্রীরা এসে ঢুকছে। পরপর 2টো ব্যাচ, তবে রোজ নয়, শুধু সোম, বুধ আর শুক্র। সপ্তাহের অন্যদিন আমি গান শেখাই না। চন্দ্রপ্রভা শুধল, আমাকে যদি গান শেখান তাহলে কখন আসতে হবে? তার আগে চিন্তা করে দেখুন, মানিকতলা থেকে পদ্মপুকুর এতটা পথ কি আপনি আসতে পারবেন? সপ্তাহে কদিন আসতে হবে? অন্তত 2 দিন।
নইলে ঠিক গানের তালিম হবে না। তাছাড়া তাছাড়া আবার কি? না, তেমন কিছু নয়। তবে এত দূরে এসে গান শিখতে আপনার মা বাবা অনুমতি দেবেন কিনা সেটাও তো জানা দরকার। ধরুন তারা আপত্তি করলেন না, তাহলে আপনাকে বুধবার আর শনিবারে আসতে বলবো, বিকেল 4টে। কিন্তু একটু আগে যে আপনি বললেন শনিবার গানের ক্লাস করেন না, মাসব বলল। ওটা শুধু আপনার জন্য হবে, স্পেশাল ক্লাস বলতে পারেন। আসলে এখন আলাদা করে না শেখালে আপনার তাড়াতাড়ি উন্নতি হবে বলে আমার মনে হয় না। কনকপ্রভার আপত্তি সত্ত্বেও চন্দ্রপ্রভা মানিকতলা থেকে পদ্মপুকুর এসে গানের তালিম নিতে শুরু করলো। মাসখানেক যেতে না যেতেই চন্দ্রপ্রভা বুঝতে পারল দিন দিন সঙ্গীতে সে রীতিমতো পারদর্শিনী হয়ে উঠছে। তার কণ্ঠে গানের 7টি সুর অবলীলাক্রমে খেলা করতে লাগলো। মাসব একদিন নিজেই বলল, আমার মনে হয় আপনার এবার রেডিওতে অডিশন দেওয়ার জন্য দরখাস্ত করা উচিত। এত তাড়াতাড়ি? মোটে তো তোমার শুলো আপনার কাছে শিখছি। মাসব হেসে বলল, কারণ 2 মাসে যা উন্নতি হয় অনেকের আবার তা 1 বছরে হয় না। আমি তো বলছি অডিশনে আপনি ঠিক পাশ করে যাবেন। মাসব যা বলেছিল তাই অবশ্য ঘটল। অ্যাপ্লাই করবার মাসখানেক বাদে আকাশবাণী থেকে অডিশনের ডাক এলো। রবীন্দ্রসঙ্গীত আর আধুনিক 2টি শাখাতে দরখাস্ত করেছিল চন্দ্রপ্রভা। অডিশনের পর দিন 15 যেতে না যেতেই তার আমন্ত্রণপত্র এসে পৌঁছলো। সম্প্রচার চ্যানেলে আধুনিক গান গাইবার জন্য চিঠি এসেছে। চিঠিটা পেয়ে চন্দ্রপ্রভা সোজা বাসবের কাছে চলে এসেছিল। এক গাল হেসে বলল, এই দেখুন, অডিশনে পাশ করে গান গাইবার চিঠি পর্যন্ত এসে গেছে। চিঠিটায় দ্রুত নজর বুলিয়ে মাসব বলল, আমি জানতাম অডিশনে আপনি পাশ করবেনই। চন্দ্রপ্রভা তার মুখের দিকে তাকিয়ে কৃতজ্ঞতা জানালো, এসব কৃতিত্ব কিন্তু আপনার স্যার। উত্তরে মাসব তার হাতের আঙুলগুলি নিজের মুঠোর মধ্যে টেনে নিল। বলল, কি নরম তোমার আঙুল। কথা শেষ হতে চন্দ্রপ্রভাকে সেই বুকের কাছে আকর্ষণ করল। ছাড়ো ছাড়ো, কেউ যদি এসে পড়ে। চন্দ্রপ্রভা ফিসফিস করে বলল, ফিল্মটাই ভাবে শুরু হলো। সে রেডিওতে গান গাইবে শুনে বন্ধুরা বলল, হেই, ওর পেছনে কে আছে জানিস তো? শিল্পী বাসব সান্যাল। আর মাসখানেক বাদে বাড়িতে তার বিয়ের তোড়জোড় শুরু হলো। বাবার কাছে ঘটকের আনাগোনা শুরু হতেই চন্দ্রপ্রভা নিজেই জানিয়ে দিল সে বাসবকে ছাড়া আর কাউকে বিয়ে করবে না। তাই নাকি? মেয়ের মন বুঝে কনকপ্রভা বলল, হ্যাঁ, এ তো আগেই জানা ছিল। ফি সপ্তাহে 2 দিন করে গান শিখতে যাওয়া। চোখ ঘুরিয়ে বিচিত্র ভঙ্গি করে তিনি আবার মন্তব্য করলেন, তার সেখানে কি শুধু গান শেখা হতো? চন্দ্রপ্রভার বাবা বললেন, আচ্ছা দাঁড়াও, দেখি খোঁজ খবর নিয়ে। কনকপ্রভা মুখ ঝামটা দিয়ে উত্তর দিলেন, আর কি খোঁজ নেবে? গানের মাস্টার কটা টাকাই বা রোজগার করে? শেষ পর্যন্ত তোমাকেই না মেয়ে জামাইয়ের সংসার খরচ গুনতে হয়। কনকপ্রভার অমত থাকা সত্ত্বেও বিয়েটা হয়ে গেল। কিন্তু তার ঠিক আগে বাসব হঠাৎ খ্যাতির সিঁড়ির দোরগোড়ায় পৌঁছে গেছে। একটা বাংলা ফিল্মে প্রথম গানে সুর দিয়েছিল বাসব। তারই 2-3টে গান বাজারে হিট করে গেল। লোকের মুখে মুখে সেই গানের কলি। রাতারাতি বাসব সান্যাল বিখ্যাত না হলেও পরিচিত সুরকার হয়ে উঠল। কিন্তু শিল্পীর জীবনে খ্যাতি তো একা আসে না, তার সঙ্গে চোরাগলি দিয়ে অখ্যাতিও এসে জোটে। বিয়ের পর প্রথম বছরটা চন্দ্রপ্রভার দিব্যি কাটল। সুর, গান, তবলার মিষ্টি বোল, তানপুরার তারে সঙ্গীতের কথাগুলিও বাঁধা পড়ল। কিন্তু মেয়েদের শাড়ি রঙের মতো
প্রেমের রঙও একদিন ফিকে হয়ে আসে। ভালোবাসা বোধহয় দূর থেকেই ভালো, কাছে এলেই সেটা কালো হয়ে ওঠে। বছরদের পরে চন্দ্রপ্রভা বাসবের কাছে এক নতুন শিক্ষার্থিনীকে আবিষ্কার করলো। ঠিক তারই মতো এই মেয়েটিও সপ্তাহে 2 দিন গান শিখতে আসতো। ওর জন্যও বাসব শনিবার বিকেল 4টে 1 ঘন্টা স্পেশাল ক্লাসও নিয়েছিল। মেয়েটিকে একদিন খুঁটিয়ে খুঁটিয়ে দেখল চন্দ্রপ্রভা। বেশ দীঘল গড়ন, ডিমালো মুখ, গৌরবর্ণ, সরু কোমর, ভারী নিতম্ব। বছর 20 বয়স হবে। চোখ দুটি পটল চেরা না হলেও আয়ত এবং সুন্দর, বিশেষ করে তার দীর্ঘ আঁকি পল্লব। ধৈর্য রাখতে না পেরে চন্দ্রপ্রভা একদিন বলে ফেলল, ওই মেয়েটার জন্য এত করছো কেন? ওকে নিয়ে তোমার মাথা ব্যথা কিসের? বারে, কি চমৎকার গলা ওর, দেখছো না? দেখো, তালিম নিলে একদিন ঠিক নাম পড়বে। তাতে আমার কি আসে যায়? চন্দ্রপ্রভা ঝঙ্কার দিয়ে উঠল। তার মনে পড়ল কলেজের ফাংশনে তার গান শুনে বাসব সান্যাল তার সম্বন্ধেও ওই ধরনের উচ্চাসার কথাই বলে এসেছিল। তারপর অবশ্য অনেকগুলি দিন, মাস, ঋতু, বছরও পার হয়ে গেছে। বাসবের কাছে একদিন শুনল চন্দ্রপ্রভা তার মতো মেয়েটিও নাকি রেডিওতে গান গাইবার চান্স পেয়েছে। ঠিক সময় রেডিওর নব ঘুরিয়ে ওর গানটা শুনল চন্দ্রপ্রভা। বিরক্তি আর মনের জ্বালা চেপে রাখতে না পেরে সে বলল, শুনলে তো গান, কি এমন গলা যে তাই নিয়ে এমন মাতামাতি করতে হবে? শেষ পর্যন্ত ব্যাপারটা অন্যদিকেই গড়ালো। সন্দেহটা তার মনেও দানা বেঁধেছিল। বন্ধুদের মুখ থেকে প্রথম শুনল চন্দ্রপ্রভা বাসব নাকি ওই মেয়েটিকে সঙ্গে নিয়ে 2-3টে ফাংশনও করে এসেছে। এর চেয়েও মারাত্মক খবর দিল তার বাড়ির পার্ট টাইম পরিচারিকা। একদিন সে নাকি দুজনকে তাদের শোয়ার ঘরে অশালীন অবস্থায় দেখতে পেয়েছে। দুজনের এই অবৈধ সম্পর্কের ফয়সালা করবার জন্য সেই রাত্রিরেই তৈরি হলো চন্দ্রপ্রভা। মুখোমুখি হতে সে বাসবকে স্পষ্ট বলল, ওই মেয়েটির সঙ্গে সব সম্পর্ক তাকে ত্যাগ করতে হবে। কেন? ভালো মানুষের মতো বাসব জবাব দিল, ওর সঙ্গে আমার অন্যায় সম্পর্কটা তুমি কি দেখলে? ছি ছি ছি, নির্লজ্জের মতো তুমি ওই মেয়েটার হয়ে সাফাই গাইতে পারলে? সম্পর্কটা কোন পর্যায়ে পৌঁছেছে তুমি জানো না? এখনই যে 5 জনের সামনে দাঁড়িয়ে কান পাতা দায় হয়েছে। তবে তার পরদিন সকালে সুটকেস গুছিয়ে বাপের বাড়িতে এসে উঠল চন্দ্রপ্রভা। বিছানায় শুয়ে বাসব আর চোখে তাকে শুধু একবার দেখল, কিন্তু নিষেধ করা বা বাধা দেওয়ার কোনো চেষ্টা সে করল না। বাসবের সঙ্গে তার স্বামী স্ত্রী সম্পর্কের এখানেই ছেদ পড়ল। তবু একদিন মান খুইয়ে যেচে টেলিফোন করেছিল চন্দ্রপ্রভা। তখন ঘড়িতে রাত 9টা। ফোনটা থাকে শোয়ার ঘরে। লাইনটা বেজে উঠলে বাসব কিন্তু ফোন ধরেনি। রিসিভারটা তুলে যে সাড়া দিল তার গলাটা চন্দ্রপ্রভার খুব চেনা। বাসবের সেই নতুন ছাত্রী, সেই মেয়েটি যার সঙ্গে বাসবের অবৈধ সম্পর্কের কেচ্ছা ইতিমধ্যেই চাউর হয়ে গিয়েছে। নিঃশব্দে রিসিভারটা নামিয়ে রেখেছিল চন্দ্রপ্রভা। বেহায়ার মতো এরপর আর কোন মুখে সে স্বামীর সঙ্গে কথা বলবে? বছর পুরোবার অনেক আগে আদালত থেকে ডিভোর্সের ডিক্রি পেল চন্দ্রপ্রভা। আত্মপক্ষ সমর্থনের জন্য বাসব কোনো চেষ্টাও করেনি। স্বামীর সঙ্গে তার সম্পর্কটা যে তাসের ঘরের মতো এত শিগগির ভেঙে পড়বে চন্দ্রপ্রভা তার স্বপ্নেও ভাবেনি। কিছুদিন বাদে তারই এক বন্ধু তাকে টেলিফোন করে জানালো বাসব নাকি ওই মেয়েটিকে বিয়ে করেছে আবার। বছরখানেক বাদে চন্দ্রপ্রভার মা তাকে বলল, তুই এবার আর একটা বিয়ে কর চন্দ্রপ্রভা। একবার তো নিজের পছন্দের বিয়ে করে দেখলি, এবার আমরা দেখে শুনে তোর একটা বিয়ে দিই। কিন্তু মায়ের প্রস্তাবে চন্দ্রপ্রভা মোটেই আমল দিল না। বলল, আমার বিয়ের কথা কেন মা?
তাছাড়া একজন ডিভোর্সি মেয়েকে কি আর বিয়ে করতে চাইবে বলো? কিন্তু কনকপ্রভা ছাড়বার পাত্রী নয়। হাজার হোক মায়ের মন, বিয়ে থা না করে একটা মেয়ে ভেসে ভেসে বেড়াবে, তাই কখনো হয়? তাই শেষ পর্যন্ত ঘটকের সঙ্গে যোগাযোগ করে একটি পাত্রের খোঁজ পেল সে। ছেলেটি কলেজের অধ্যাপক। বিয়ের পর বছরখানেক যেতে না যেতেই প্রথম স্ত্রী দুরারোগ্য ম্যালিগন্যান্ট ম্যালেরিয়াতে ভুগে মারা যায়। সেই মেয়েটির কোনো ছেলেপুলেও হয়নি। বাকি জীবনটা নিঃসঙ্গ একাকী কাটানোটা দুঃসহ বুঝতে পেরে সে আবার বিয়ে করতে রাজি হয়েছে। চন্দ্রপ্রভা ডিভোর্সি জেনেও এই বিয়েতে তার অমত নেই। কলেজের অধ্যাপকের সঙ্গে গাঁট ছড়ার বন্ধনটি কোনোদিন আলগা হয়েছে বলে চন্দ্রপ্রভার মনে হয়নি। বিয়ের 2 বছর বাদে তাদের একটি মেয়ে হলো। তারপর স্বামী, সংসার, মেয়েকে মানুষ করা, এই নিয়েই সে ব্যস্ত হয়ে রইল। তো বিয়ের পর অধ্যাপক একদিন বলেছিল, এর আগে তুমি তো গান বাজনা নিয়ে সময় কাটিয়েছ, ইচ্ছে করলে এখনও সেটা শুরু করতে পারো। বাপের বাড়ি থেকে তোমার হারমোনিয়াম, তবলা, তানপুরা এগুলো নিয়ে এলেই হয়। না, থাক, আর গান বাজনায় কাজ নেই। দেখছো তো সংসারের 1000টা কাজ আমার, গান বাজনা নিয়ে বসবার সময় আছে? চন্দ্রপ্রভা স্বামীর প্রস্তাব নাকচ করে দিল। তবু বাসবের কথা তার কানেও মাঝে মাঝে উড়ে আসত। কখনো খবরের কাগজের পাতায় তার নাম, কোন জলসায় সে গান গাইল, কোন ছবিতে সে সুর দিয়েছে, শিল্পীর নানা সংবাদ খবরের কাগজের পাতায় আর ম্যাগাজিনে নিয়মিত ছাপা হয়। সেই সব খবর চন্দ্রপ্রভার নজরে না পড়লেও বন্ধুদের কেউ কেউ গায়ে পড়ে সেটা তাকে জানিয়ে দিয়েছে। যেমন গত সপ্তাহে তার কলেজের বন্ধু নলিনী বলল, এই জানিস তো মাসব স্যান্ডেলের সঙ্গে সেই মেয়েটার বিয়ে ভেঙে গেছে। এখন যার সঙ্গে মাখামাখি সে নাকি একজন উঠতি ফিল্ম স্টার, নাম পরমা সেন। শুনছি ওকেই বিয়ে করবে। তাহলে তোকে নিয়ে এই হবে ওর 3 নম্বর বউ, বুঝলি? তবে বাসবের সঙ্গে হঠাৎ একদিন তার দেখা হয়েছিল। আকস্মিক ঘটনা। তার দ্বিতীয় বিবাহের 10-12 বছর পরের কথা। মেয়েটাকে স্কুলে পৌঁছে দিয়ে ফিরছিল চন্দ্রপ্রভা। শ্রাবণ মাস। হঠাৎ তড়বড়িয়ে বৃষ্টি আসছেই একটা গাড়ি বারান্দার নিচে তাকে আশ্রয় নিতে হলো। বৃষ্টি থামার কোনো লক্ষণ নেই দেখে চন্দ্রপ্রভা চিন্তা বাড়ল, আরও কিছুক্ষণ এমনই মুষলধারায় বৃষ্টি হলে রাস্তায় যে হাঁটু জল জমবে তাতে আশ্চর্য কি। ঠিক সেই সময় একটা ট্যাক্সি এসে থামল গাড়ি বারান্দার পাশে। সম্ভবত বাসব তাকে দূর থেকেই দেখতে পেয়েছিল। গাড়ির কাজটা নামিয়ে সে প্রায় চেঁচিয়ে বলল, কতক্ষণ এমনি দাঁড়িয়ে থাকবে? এসো, তোমাকে পৌঁছে দিচ্ছি। তার মতো আরও কতজন গাড়ি বারান্দার ওই অপরিসর আশ্রয়ে গাদাগাদি করে দাঁড়িয়ে। উপায়বিহীন চন্দ্রপ্রভা আর 5 জনের তির্যক দৃষ্টি এড়াতে কোনো মতে ট্যাক্সিতে গিয়ে উঠল। বাসব শুধল, কোথায় নামবে বলো? চন্দ্রপ্রভা মুখ না তুলেই জবাব দিল, হাতিবাগানের আগের স্টপে। হিন্দ সিনেমা থেকে হাতিবাগান দূরত্ব আছে। রাস্তায় জল জমেছে বলে গাড়ির গতি ধীরে। বাসব শুধল, এদিকে কোথায় এসেছিলে? মেয়েকে স্কুলে দিতে। কোন স্কুল? ক্যালকাটা গার্লস। কত বড় হলো তোমার মেয়ে? গত বৈশাখে 9 বছর পূর্ণ হয়েছে। ব্যাডমিন্টনের শাটল ককের মতো দুজনের মধ্যে এই ধরনের টুকরো কথার আদান প্রদান চলছিল। এমন সময় হঠাৎ চন্দ্রপ্রভা চেঁচিয়ে উঠল, এই এই যে, এর পরের স্টপেই আমাকে নামতে হবে। ড্রাইভার ব্রেক কষতে চন্দ্রপ্রভা নামবার জন্য তৈরি হলো। শুধু নামবার আগে সে মুখ তুলে একবার দেখল বাসবকে। আগের চেয়ে অনেক রোগা হয়ে গেছে, কণ্ঠার হাড় প্রকট।
তার চোখের দিকে তাকিয়ে সে শুধোলো, তুমি ভালো আছো তো? ওই একরকম কেটে যাচ্ছে, মাসুম অনিশ্চিত জবাব দিল। এদিকে কোথায় যাচ্ছ? রবীন্দ্রভারতী, সপ্তাহে 2 দিন ওখানে ক্লাস নিই যে। গাড়ি থেকে নেমে প্রায় ভিজতে ভিজতেই চন্দ্রপ্রভা দ্রুত তাদের গলির মধ্যে ঢুকে গেল। বাসবের সঙ্গে তার আর কোনোদিন দেখা হয়নি। না না, আর একবার সে তাকে দেখেছিল, তবে সেই শেষ দেখা। কিন্তু তার আগে আরও একবার বাড়িতে বাসবকে নিয়ে আলোচনা হয়েছিল। সন্ধ্যের পর কলেজ থেকে ফিরে এসে মেয়ে বলল, মা মা, একটা জিনিস দেখবে এসো। চন্দ্রপ্রভা কাছে যেতেই সে একটা ছোট্ট খাতা বের করে বলল, মা, এই সইটা তুমি নিশ্চয়ই চেনো। সইটায় চোখ বুলিয়ে চন্দ্রপ্রভা ভুরু কোঁচকাল। মেয়ের যে একটা অটোগ্রাফের খাতা আছে, তাই সে আজ প্রথম জানল। তারই একটা পরিচ্ছন্ন পাতায় মাসবের স্বাক্ষর। মেয়ে বলল, মা জানো, ইনি আজ আমাদের কলেজের ফাংশনে এসেছিলেন, 6-7টা গান করলেন। তুমি তো একে চেনো তাই না মা? আমি একে চিনি, তুমি কেমন করে জানলে? চন্দ্রপ্রভা গম্ভীর মুখে জবাব দিল। শেষে বলল, হ্যাঁ চিনতাম, তবে তবে ওই ভদ্রলোকের সঙ্গে অনেক দিন আমার কোনো সম্পর্ক নেই, কবে সে চুকে বুকে গেছে। মুখখানা শক্ত করে চন্দ্রপ্রভা ফের বলল, আমি চাই না আর কোনোদিন আমার সামনে তুমি ওর কথা টেনে আনো। বছর 2 বাদে খবরের কাগজের পাতায় ছোট্ট একটা সংবাদের গায়ে হঠাৎ তার চোখ আটকে গেল। ব্যস্ততার জন্য কিংবা অন্য যে কোনো কারণেই হোক, খবরটা তার স্বামী কিংবা মেয়ের চোখে পড়েনি। সংবাদের প্রকাশ হৃদযন্ত্রের অপক্রিয়ার ফলে প্রখ্যাত সঙ্গীত শিল্পী মাসব সান্যালকে 2 দিন আগে দক্ষিণ কলকাতার একটি নার্সিংহোমে ভর্তি করা হয়েছিল। গতকাল রাত্রেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তার মরদেহ রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে শিল্পীর গুণমুগ্ধ শ্রোতা, সতীর্থ এবং ছাত্রছাত্রীদের শ্রদ্ধা জ্ঞাপনের জন্য দুপুর 12টা থেকে বেলা 2টো পর্যন্ত সাহিত্য থাকবে। খবরের কাগজটা ইচ্ছে করে পুরনো কাগজের ডাইয়ের মধ্যে গুঁজে রাখল চন্দ্রপ্রভা। বেলা হলেই তার মেয়ে কিংবা স্বামী আর কাগজের খোঁজ করে না। ওই খবরটা চোখে পড়লে তার বাড়িতেই নিয়ে আলোচনা হোক, সেটা চন্দ্রপ্রভার আদৌ ইচ্ছে নয়। কি হবে পুরনো কাসুন্দি ঘেঁটে? ওই মানুষটার সঙ্গে সব সম্পর্কই যখন চুকে গেছে। তবু মেলা বাড়তে একটা অদম্য ইচ্ছে তাকে গ্রাস করল। স্বামী আর মেয়ে বেরিয়ে যেতে তাড়াতাড়ি সে স্নান সেরে নিল। ঘড়িতে 11:30 বাজতে জামা কাপড় পাল্টে সে দ্রুত বাড়ি থেকে বেরিয়ে এলো। রাস্তায় একটা অপেক্ষমান ট্যাক্সির ড্রাইভারকে বলল, আমাকে রবীন্দ্রভারতী নিয়ে যেতে পারবেন? মিটার ডাউন করে ট্যাক্সি ছুটল। রবীন্দ্রভারতীর সামনে গাড়ি এসে দাঁড়ালো। ভাড়া মিটিয়ে ট্যাক্সি থেকে নেমে এলো চন্দ্রপ্রভা। ঘড়িতে 12টা বাজে। শিল্পীর মরদেহ ইতিমধ্যে বিশ্ববিদ্যালয় ভবনের প্রাঙ্গণে আনা হয়েছে। মৃতদেহের উপরে অজস্র ফুল আর মালা ছড়ানো। ছাত্রছাত্রী, গুণমুগ্ধ শ্রোতা এবং সতীর্থরা ভিড় করে চারপাশে দাঁড়িয়ে। কিছুটা দূর থেকে মানুষটাকে দেখল চন্দ্রপ্রভা। নাকে তুলো গোঁজা, সোনালি প্রেমের চশমাটা কানে বসানো, পরনে ওর প্রিয় চওড়া পাড়ের ধুতি আর সিল্কের পাঞ্জাবি। যেন ক্লান্তি দূর করতে নিশ্চিন্তে ঘুমোচ্ছে। মৃতদেহের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে চন্দ্রপ্রভা ভাবছিল, সে আজ কেন এসেছে এখানে, কার জন্য, কিসের টানে? ওই মানুষটার সঙ্গে কত বছর আগেই তো তার সব সম্পর্কে রীতি হয়েছে। 40-এর দাগ পেরিয়ে তার জীবনের চাকাটি এখন 50-এর সীমানা ছুঁতে চলেছে। চন্দ্রপ্রভা যখন প্রথম বসন্তের লাবণ্যে উজ্জ্বল ছিল,
তখন ওই লোকটা ছিল তার স্বামী। কিন্তু সে তো আজ মৃত, অতীত। কেই বা তাকে মনে রেখেছে? চন্দ্রপ্রভা কতবার নিজেই জানিয়েছে ওর সঙ্গে আমার সব সম্পর্ক চুকে বুকে গেছে। কিন্তু সত্যি কি তাই? চন্দ্রপ্রভার মনে হলো মুখে সে যাই বলুক, ওই মানুষটাকে সে আজও ভুলতে পারেনি। গহীন অরণ্যের মতো তার মনের এক কোণে ওর ছবিটা আজও রয়ে গেছে। তার জীবনের প্রথম পুরুষ, তার প্রথম স্বামী। চন্দ্রপ্রভা হঠাৎ টের পেল তার চোখ দুটো কখন জলে ভরে উঠেছে। কোমরে গোঁজা রুমালটা টেনে নিয়ে সে চোখ মুছল। সেই মুহূর্তে তার বুকের ভেতর থেকে এক রাশ কান্না বাঁধ ভাঙা বন্যার মতো বেরিয়ে এলো। চন্দ্রপ্রভা ভাবছিল, মিলনে নয়, বিবাহ বিচ্ছেদেও নয়, প্রথম স্বামীর জন্য এমন করে সে কোনো দিন কাঁদেনি।